নমস্কার, আমার নাম মাধব দত্ত। আমার একটি ভারী মিষ্টি ছেলে আছে, তার নাম অমল। আমার নিজের সন্তান না হলেও অমলকে আমি নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করি। কিন্তু বেচারার ভারী অসুখ। কবিরাজ বলেছেন বাঁচা মরা দুই ঈশ্বরের ইচ্ছে। আমি জানি না অমলকে ছাড়া আমার কি করে চলবে, কিন্তু মাঝে মাঝে অমল ও তার ঠাকুরদা এমন পাগলামো করে, আমি আর পেরে উঠি না। আমার জীবনের এই পর্বের উপর ভিত্তি করে গুরুদেব একটি নাটক লিখেছিলেন, নাম দিয়েছিলেন ডাকঘর। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ সেই ডাকঘর উপস্থাপন করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আশা করি আমার অমলকে আপনারা মনে রাখবেন। শুরু হচ্ছে ডাকঘর। মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলেছে পৈত্তিকান সন্নিপাত যান কফবাত সমুদ্ভবান। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরো আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটে বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটে স্থির করে দিয়ে যান। আমি তো আগেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলুন? এই শরৎকালের রোদ আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কামলায়ং হলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক। তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে? অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটে বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজং হিতবাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদাং। আজ তবে উঠি দত্তমশাই। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলে নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে। তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। সে কিরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি। কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে। তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল। না করে কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বেশ বেশ ভাই,
ছেলেটি কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো। ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেই দিন তার বাপও মারা গেছে। হা হা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত, পিত্ত, শ্লেষ্মা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। পিসেমশাই, কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা। ওই ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁতগুলো দুহাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানেও আমি যেতে পারবো না? না বাবা। আমি যদি কাঠবেড়ালি হতাম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। আচ্ছা, পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না? আমি তো পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখার তো আছেই বা কি? আমাদের জানালার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামোকা পাহাড়টা পার হতে চলে যাই? কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা প্রকাণ্ড কাণ্ড করার কি দরকার ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা বলতে পারে না, তাই অমন করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। আচ্ছা, পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি। পুরনো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি,
কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপরে পুঁটুলি খুলে ছাতু বের করে জল নিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে করে নিলে। পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। তা পিসেমশাই, আমি কবে ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই? আচ্ছা, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কোনো বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি তোমাকে ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকব। দই দই ভালো দই। সে পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দোয়ে, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই দই ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই তো বটে। তোমার মুখখানা যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুটোতে শিরাগুলো দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলের খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে। তখন তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আচ্ছা, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝে কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে তো সবাইকেই যেতে হবে খোকা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোন দিন
কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আচ্ছা, আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে। কিন্তু তোমার এই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। ছেলেটি তো ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকেই সব চিঠি আসে? আসে বই কি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে। আচ্ছা, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি তা কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটিকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি? বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, তারা কোথায় ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। আচ্ছা, বড় হলে আমি তাহলে রাজার ডাকঘর করা হব। ডাকঘর করা সে বাড়ি মস্ত কাজে। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে, তখন ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোনো অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই হে। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলেই তো মুশকিল বাঁধাবে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে মানতে চায়, ও তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে সকলেই ওকে ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও নিজের ব্যবসা চালায়। যা হোক, আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ একটা করে যদি চিঠি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কে পড়ে দেবে? কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে, জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে? কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছ? একটু দাঁড়াও না ভাই। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমারই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো?
সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে, ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। আচ্ছা, তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? হ্যাঁ, আসবো। আমাকে ভুলে যাবে না তো? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, ঠিক মনে থাকবে। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না? কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই, না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাগ করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে দেখতে না পেয়ে চলে যাবে। তোমার আবার ফকিরকে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। এই তো, এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো, আমার বিছানায় এসে বসো। এ কি, এ যে আমি ফকির। তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। ফকির, এবারে তুমি কোথায় গিয়েছিলে? আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলুম, সেইখান থেকেই এইমাত্র আসছি। ক্রৌঞ্চ দ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার তো ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেলাবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে।
না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই। শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। ক্রৌঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুংঠাং ঠুংঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না। বোধহয় এতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চলল না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। পিসে মশাই, আমার দইওয়ালা কি এসে চলে গেছে? গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে ক্রৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো তার পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে। বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাশ দিতে গেছে, তাই বড় ব্যস্ত আছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে। তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাবা, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না। ফকির, পিসে মশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে?
কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? তা আমি জানি না। আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে। কতদিন তা মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে সে কেবল আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে। নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতরে ভারী খুশি খুশি হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না। তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাক হওয়ার করা করে দাও। অমনি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষে করতে হয়, আমাকে শিখিয়ে দেবে। পিসে মশাইকে আমি বলি ওকে ভিক্ষে দিতে, তিনি বলেন ও মিথ্যে কানা মিথ্যে খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ বাবা। ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা তো দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো সেসব ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, হয়তো দেখতেই পাবে না। ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল।
আমি ওকে বললাম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখেও বুঝি এখন আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নামে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন করে রাজাগিরি ফলায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে অমল? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব ব্যথা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন। দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন। এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে বাইরে যেতে দিই নে, দরজা তো প্রায়ই বন্ধই রাখি। হঠাৎ আজ কেমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম। তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে রুগীকে বড় জাগিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন, কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো। যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। কিরে ছোড়া, আরে আরে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি। আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা কইছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি?
তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোঁড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। হা 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 হা, এই যে তাঁর চিঠি। আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য তার চিঠি। কিন্তু কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্যে তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। হা 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 হা। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? হা 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 হা। উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ। তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং ঢং করে ঘন্টা বাজছে। সন্ধ্যা তারা কি উঠছে ফকির? আমি দেখতে পাচ্ছি না কেন? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ও কি? ও ও কে? ও এ কি উৎপাত? কে তোমরা? মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতি হোক না। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও বলছি। যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা অমল, এখন কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো ব্যথা নেই। আহ, সব খুলে দিয়েছ। সব তারাগুলো দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তাঁর সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। মাধব, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আর মোড়লকে তো এ ঘরে রাখা চলবে না।
না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও না হয় এ ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসে মশাই, রাজা আসবেন, তার জন্যে কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতাম না। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো এলো, ওই ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এ যা দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটা কথা কানে কানে বলে দেবে। বলো, কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপক সাংকেতিক নাটক ডাকঘর। মোড়লের চরিত্রে হৃদাকাশ, সুধার চরিত্রে মনীষা, ঠাকুরদার চরিত্রে শুভাশিস, রাজকবিরাজের চরিত্রে সৌহার্দ্য, অমল ও অন্যান্য চরিত্রে শ্রমণ, মাধব দত্তের চরিত্রে ও সূত্রধর আমি অনির্বাণ, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচারচিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।